সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি অধ্যায়ের শ্বসন এর উপর একটু আলোচনা করব। এর আগে আমরা সালোক সংশ্লেষণ বিষয়ে আলোচনা করেছি। উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটা দেখেছি। সেই খাদ্যকে ভেঙে কিভাবে শক্তি উৎপন্ন হয়, আজকে আমরা সেই অংশটা দেখব। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শরীরে এবং উদ্ভিদের শরীরে শ্বসন প্রক্রিয়া কিন্তু একইভাবে পরিচালিত হয়। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেন দ্বারা আমাদের কোষস্থ যে খাদ্যবস্তু আছে সেটাকে জারিত করে শক্তি উৎপন্ন করি এবং উপজাত হিসেবে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেটা পরিবেশে ফিরে যায়। একইভাবে উদ্ভিদও কিন্তু শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কখন গ্রহণ করে? এটা আমরা জেনেছি, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তো আমরা এবং উদ্ভিদ উভয়েই শ্বসন প্রক্রিয়ার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর শুধুমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এজন্য রাতের বেলা দিনের বেলা মানে দিন রাত 24 ঘন্টা আমাদের এবং উদ্ভিদের একই সাথে কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। তার মানে আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। আর দিনের বেলা যখন সূর্যের আলো থাকে তখন উদ্ভিদ আলোক নির্ভর পর্যায়ে পানির কণাকে ভেঙে যে অক্সিজেনটা তৈরি করে সেটা পরিবেশে মুক্ত করে। তার মানে দিনের বেলা উদ্ভিদের আলোক নির্ভর পর্যায়টা সচল থাকে এবং তখন উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। কিন্তু রাতের বেলায় উদ্ভিদের আলোক নির্ভর পর্যায়টা বন্ধ হয়ে যায়, এই জন্য রাতের বেলা কিন্তু উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে না। তো দিনের বেলা যেহেতু উদ্ভিদ একবার সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে, পুনরায় শ্বসন প্রক্রিয়ার জন্য আমরা এবং উদ্ভিদ উভয়েই আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, একটা ব্যালেন্স থাকে। কিন্তু রাতের বেলা যেহেতু উদ্ভিদ শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সে কোনো ধরনের অক্সিজেন ত্যাগ করে না। এই জন্য রাতের বেলা বড় গাছের নিচে কিন্তু আমাদের থাকলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরকম একটা প্রশ্ন তোমাদের 2 মার্ক বা অনুধাবনমূলক প্রশ্নে আসে, তোমরা জিনিসটা মাথায় রেখো। তো আমরা শ্বসন বিষয়ে আলোচনা করব। একদম প্রথমে শ্বসনের একটা সংজ্ঞা, যদিও তোমরা জানো, তারপর আমি একটু লিখছি। শ্বসনের অনেক বড় সংজ্ঞা লেখা যায়, কিন্তু তোমাদের জন্য যেটুকু লিখলেই হবে, আমি চেষ্টা করছি সেটুকুই লেখার জন্য। তো তোমরা এটা তুলে নিতে পারো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু, তার মানে কোষের ভেতর যে খাদ্যবস্তুগুলো সঞ্চিত থাকে, যে বিভিন্ন জটিল জৈব যৌগ থাকে, সেই কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, সেটা লেখো। শক্তি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। এটা একটা সরল একটা সংজ্ঞা দিলাম। এটা আসলে তোমরা যদি লেখো সেটাতে তোমরা মার্কস পাবা, সমস্যা নাই, কিন্তু এটাকে আরও বিস্তৃতভাবে বড় করে লেখা যায়। তো যাই হোক, শ্বসনের যে প্রকারভেদ আছে, আমরা আস্তে আস্তে সেই প্রকারভেদে যাব এবং আজকে আমরা শ্বসনের যে প্রথম অংশ অর্থাৎ শ্বসনের যে সবাত শ্বসন অংশটা, এই অংশটা নিয়ে আলোচনা করব। তো শ্বসন 2 প্রকার। এক হচ্ছে সবাত শ্বসন আর 2 হচ্ছে অবাত শ্বসন। তো এই 2টা বিষয় আমরা আস্তে আস্তে করে জানবো। আজকে আমাদের
আলোচনার বিষয় হচ্ছে প্রথম অংশটা সবাত শ্বসন। আজকে আমরা সবাত শ্বসন বিষয়ে একটু আলোচনা করব। তো আমরা সংজ্ঞাটা আগে লিখি, তারপর এই বিষয়ে আলোচনা করছি। সবাত শ্বসন। সবাত শ্বসন বলতে সবাত মানে যেখানে বাতাস আছে, বাতাসের উপস্থিতি অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটাকে আমরা সবাত শ্বসন বলে থাকি। তো তোমরা এটা লিখতে পারো যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অর্থাৎ ওই যে গ্লুকোজ বা খাদ্যবস্তু O2 এর উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। আমরা যদি বিক্রিয়াটা লিখি তাহলে হচ্ছে শ্বসনিক বস্তু হিসেবে আমরা সবসময় গ্লুকোজকে এখানে যদি ধরি C6H12O6, এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এটা জারিত হবে, জারিত হয়ে এটা তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, তৈরি করবে পানি আর তৈরি করবে শক্তি। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা সমতা করি তাহলে এটা হয় 6টা কার্বন, হাইড্রোজেন হচ্ছে 12টা, হাইড্রোজেন 6 দুগুণে 12টা, অক্সিজেন হচ্ছে 6 দুগুণে 12 হচ্ছে 18, 6 দুগুণে 12 আর 18। এইটা হচ্ছে আমাদের সবাত শ্বসনের যে কেমিক্যাল রিয়াকশন। তো এখানে শক্তি হিসাবে তৈরি হয় 38 ATP বা 686 কিলো ক্যালোরি পার মোল, এই পরিমাণ শক্তি এখানে তৈরি হয়। তো হ্যাঁ 686 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে, এটা দেখছিলাম ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এই সবাত শ্বসনের যে ধাপগুলো আছে তোমরা হয়তো এর আগে জেনেছো। সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টি। এই ধাপগুলি সম্বন্ধে হয়তো তোমরা জানো, তারপরও আমি একটু লিখে নিই। নাম্বার 1 হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই নাম্বার ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তিন নম্বর ধাপ হচ্ছে ক্রেবস চক্র, 4 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইটিএস বলি আমরা। তো এটা সবগুলো ধাপ কোষের ভেতরের কোথায় কোথায় হয় একটু দেখি। প্রথম গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে, অ্যাসিটাইল কোয়ে এই বিক্রিয়াটি ঘটে মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে, ম্যাট্রিক্স
ওনার যে মাতৃকা থাকে মাতৃকাতে এই বিক্রিয়াটা ঘটে। ক্রেবস চক্রের বিক্রিয়াটিও ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর ইলেকট্রন প্রবাহ তন্ত্রের এই বিক্রিয়াগুলো ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের অন্তঃপর্দায়। অন্তঃপর্দা তার মানে ভেতরের যে পর্দাটা আছে ইনার মেমব্রেন, ওইখানে ইলেকট্রন প্রবাহতন্ত্রের বিক্রিয়াগুলো ঘটে থাকে। তাহলে এগুলো তোমরা একটু তুলে নিতে পারো। তুলে নেওয়ার পর এর পরবর্তী অংশে আমরা যাব, অর্থাৎ এই 4টি ধাপ কিভাবে কোথায় ঘটছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক, আমি এটা মুছে দিচ্ছি। তো দেখো, আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, এটা যদি একটা কোষ হয়, ধরো একটা সেল হচ্ছে এটা, তো সেলের ভিতর তো অনেক কিছু থাকে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনেক কিছু থাকে। তা আমি সবগুলো জিনিস দেখাচ্ছি না, শুধু ধরো আমি একটা মাইটোকন্ড্রিয়া এখানে আঁকলাম, যেহেতু আমরা শ্বসন পড়ছি এই জন্য শুধু একটা মাইটোকন্ড্রিয়া আঁকলাম, এবং তোমাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে বিষয়টা কিভাবে ঘটে। তো দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়া। তো এটা একটা কোষের, আমি আগেও বললাম যে আমি কিন্তু নিউক্লিয়াস সহ অন্যান্য অঙ্গাণুগুলো আঁকি নাই, আমি শুধু মাইটোকন্ড্রিয়া আঁকছি। তো বাইরের এই অংশটা যদি সাইটোপ্লাজম হয়, এটা ধরো সাইটোপ্লাজম, এই অংশটা ধরো সাইটোপ্লাজম। তো এটা যদি সাইটোপ্লাজম হয়, দেখো এই সাইটোপ্লাজমে মূলত যে বিক্রিয়াটা ঘটে, এই সাইটোপ্লাজমে কি বিক্রিয়া ঘটে, এই টোটালটা সাইটোপ্লাজম। এখানে কি ঘটছে, এই C6H12O6, তার মানে গ্লুকোজ এটা ভেঙে যায়। এটা ভেঙে প্রথম যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। কি ঘটে, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজটা ভেঙে প্রাথমিক অবস্থায় তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজের যে ভাঙন, এই ভাঙনের প্রক্রিয়াটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তোমরা জানো লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন, আর যেহেতু এটা গ্লুকোজের ভাঙন সেহেতু এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, এবং এই সময় আরও কিছু পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হয়। সেই বিষয়ে আমরা পরে একটা চার্টের মাধ্যমে দেখব। আগে ঘটনাটা কীভাবে ঘটে সেটা একটু দেখার চেষ্টা করি। তো সাইটোপ্লাজমে এই গ্লুকোজ এর ভাঙন অর্থাৎ গ্লাইকোলাইসিস ঘটার পর যে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, 2 নম্বর ধাপে এই পাইরুভিক অ্যাসিডটা প্রবেশ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতর। মাইটোকন্ড্রিয়ার ভেতর এই পাইরুভিক অ্যাসিড প্রবেশ করে এখানে সে তৈরি করে নেয় 2 অণু অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে সে তৈরি করে। তাহলে প্রথম বিক্রিয়াটি ছিল গ্লাইকোলাইসিস, এর দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির যে বিক্রিয়াটি, এটা ঘটে কোথায়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভেতর। তো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এই প্রক্রিয়ায় 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। পরবর্তীতে এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে কোথায়, প্রবেশ করে হচ্ছে ক্রেবস চক্রের ভেতর। এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে যখন এটা প্রবেশ করে, তখন এই পথে আস্তে আস্তে যে প্রথমত গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হলো, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হলো, অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করলো। এই প্রত্যেক অংশে কিন্তু শক্তি উৎপন্ন হয়, সেটা আমরা পরে দেখব। তো এই ক্রেবস চক্রের ঘটনাটাও কোথায় ঘটছে, এর ম্যাট্রিক্সের ভেতর ঘটে। এই ক্রেবস চক্র সহ এই যে শক্তিগুলো এতক্ষণ উৎপন্ন হলো, এই শক্তিগুলো পরবর্তীতে এর যে ইনার মেমব্রেন মানে ভেতরের যে পর্দাটা আছে, এই যে পর্দা যেখানে অক্সিজোম থাকে, যেটাকে আমরা এটিপি সিনথেসিস বলি, এই অংশটাতে
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই বিক্রিয়াগুলো ঘটে হচ্ছে এই অংশটাতে ঘটে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই বিক্রিয়াগুলো ঘটে হচ্ছে এর ভেতরের যে মেমব্রেন আছে টোটাল অন্তঃপর্দা মিলায়ে এই বিক্রিয়াগুলো ঘটতে থাকে। তো আমরা একটু দেখে নিলাম যে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস আর পরবর্তী 3টে ধাপ মাইটোকন্ড্রিয়ার ভেতর ঘটে এবং মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে 2টা ধাপ, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, একটা ক্রেবস চক্র, এই 2টা ম্যাট্রিক্সে এবং ভেতরের যে ইনার মেমব্রেন আছে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর বিক্রিয়াগুলো ঘটে। তো মাইটোকন্ড্রিয়ায় যেহেতু শ্বসনের বেশিরভাগ বিক্রিয়াগুলো ঘটে এবং ক্রেবস চক্রে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়, এই জন্য আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তো আমরা মূল বিক্রিয়াটা কিভাবে ঘটে বইতে যে ফ্লো চার্টটা দেওয়া আছে সেই চার্টটা কিন্তু আমরা একটু দেখে নেব। বইতে তোমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, একটা প্রবাহ চিত্র দেওয়া আছে। এই প্রবাহ চিত্রটা কিন্তু আমাদের জানতে হবে, এটা পারতে হবে। তো আমরা দেখে নিই প্রাথমিক অবস্থায় গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে প্রাথমিক অবস্থায় সংকেতটা লিখি, এই গ্লুকোজের সংকেতটা আমি লিখে দিলাম। এই গ্লুকোজ ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে সে তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড। একটু সরিয়ে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম যে গ্লুকোজের ভাঙনের যে প্রক্রিয়া, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। C3H4O3, C3H4O3। তাহলে আমরা প্রথম প্রাথমিক অবস্থায় দেখে নিলাম এই যে গ্লুকোজের ভাঙনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস, মানে গ্লুকোজের ভাঙন। এই প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এই বিক্রিয়াটা ঘটার সময় এখানে মোট 4টা এটিপি এবং 2টো NADH2, এত পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হয়। তাহলে আমরা প্রথম যে ধাপটা আছে 1 নম্বর ধাপ সবাত শ্বসনের, সেটাতে বুঝলাম যে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 4টা এটিপি এবং 2টো NADH2, এই পরিমাণ উৎপাদ এখানে তৈরি হয়। তো এই বিক্রিয়াটা পরিচালনার সময় এটাকে শক্তি প্রোভাইড করার জন্য এই 4টা এটিপি থেকে 2টো এটিপি আবার খরচ হয়ে যায়, এখানে 2টো এটিপি এখান থেকে কমে যায়। পরবর্তীতে এই 2 পাশের বিক্রিয়াগুলো একইভাবে চলতে থাকে। তো আমি এখানে যত সহজে আসে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি এখানে যত সহজে লিখে ফেলছি, আসলে বিক্রিয়াটি কিন্তু এত ছোট এবং সহজ না, এটা একটা বড় এবং বিস্তৃত অংশ, যেটা তোমরা পরবর্তী ক্লাসে পড়বা। তো তোমাদের বইতে যেভাবে আছে যতটুকু পড়লে তোমাদের জন্য আর দরকার হবে না, ঠিক ততটুকুই আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো প্রাথমিক অবস্থা দেখলাম গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, 4টা এটিপি এবং 2টো NADH2 তৈরি হলো।
তো পরবর্তীতে এই পাইরুভিক অ্যাসিড কোথায় ছিল, এটা তৈরি হলো কোথায়, সাইটোপ্লাজমের ভেতর। পরে পাইরুভিক অ্যাসিড কোএনজাইম, সালফার ইত্যাদির সমন্বয়ে যখন মাইটোকন্ড্রিয়ার ভেতর প্রবেশ করে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যে বিক্রিয়াটি ঘটে সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। বিক্রিয়াটির নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি প্রক্রিয়ায় কি হয়, এই প্রক্রিয়ায় দেখা যায় দুই অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। এক একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে অ্যাসিটাইল কোয়ে। সংকেতটা যদি লিখে যায় একবারে, SCOA। আগের বার তো লাল কালার দিয়ে লিখছিলাম। তাহলে সেম বিক্রিয়াটি এই পাশে ঘটবে, বললাম না, দুটি একসাথে ঘটবে। এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে বা CH3COSCOA। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড, এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ ছিল, 3 কার্বন বিশিষ্ট যৌগ। এই 3 কার্বন বিশিষ্ট যৌগ। আর অ্যাসিটাইল কোয়ে কত কার্বন বিশিষ্ট যৌগ, এটা হচ্ছে মূলত 2 কার্বন বিশিষ্ট যৌগ। এখানে অনেকগুলো বিক্রিয়া আছে। তো যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, তখন এখান থেকে একটা করে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, এখান থেকে একটা এবং এখান থেকে একটা। মানে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে যখন 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, তখন এখান থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। একই সাথে শক্তি হিসাবে এখানে তৈরি হয় NADH2। ঠিক এখানেও শক্তি হিসাবে NADH2 তৈরি হবে। পরবর্তীতে এই যে অ্যাসিটাইল কোয়ে 2 অণু সৃষ্টি হয়েছে, এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে ক্রেবস চক্রের ভেতর প্রবেশ করে। ওই বিক্রিয়াটিও মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভেতর ঘটে। তার মানে এই বিক্রিয়াটি ক্রেবস চক্রের ভেতর প্রবেশ করল। অ্যাসিটাইল কোয়ে যখন ক্রেবস চক্রের ভেতর প্রবেশ করে, তখন সবথেকে বেশি পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হয়। কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? তো দেখা যায় এখানে 3টি NADH2, একটি FADH2 এবং একটি GTP। প্রাণীর ক্ষেত্রে GTP বা কখনো কখনো ATP উৎপন্ন হতে পারে। তো সেম এক্ষেত্রেও তাই ঘটবে। GTP আর ATPর যেহেতু মান একই, সেহেতু তাদের শক্তি উৎপাদনে কোনো ধরনের তারতম্য হয় না। তো এই সকল শক্তি যতগুলো উৎপন্ন হয়েছে, এগুলোকে যদি আমরা আলটিমেটলি হিসাব করি, আর একটা জিনিস সেটা হচ্ছে যখন ক্রেবস চক্রে 2টা অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে, অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করলে এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। একই সাথে এখান থেকে 2 অণু করে
কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এখান থেকে 2 অণু করে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে অ্যাটলিস্ট আমরা পাবো কি, এখানে আমরা সর্বমোট 2টা কার্বন, 2টা কার্বন, মোট 4টা কার্বন, 1টা কার্বন, 1টা কার্বন, তাহলে কয়টা কার্বন হলো? 6টা কার্বন পাবো, মোট 6টা কার্বন ডাইঅক্সাইড পাবো, 6টা পানি, যদিও পানির হিসাবটা এখানে দেখানো হয়নি, আর পাবো 38 এটিপি। তোমাদের এই ছক অনুযায়ী, বইয়ের ছক অনুযায়ী এখানে 38টা এটিপি পাবো। সেই হিসাবটাও আমরা দেখবো যে আসলে কীভাবে 38টা এটিপি হয়, যদিও পরবর্তী ক্লাসে যে দেখবো এখানে মূলত 36টা এটিপি তৈরি হয়। তো তোমাদের বইতে যেভাবে আছে আমরা ঠিক সেভাবে এখানে পড়ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি সবাত শ্বসন প্রক্রিয়ায় 6টা কার্বন ডাইঅক্সাইড, 6টা পানি আর 38 অণু এটিপি। তো এই যে 38 অণু এটিপি তৈরি হয়, তো এই একটা ছক তোমাদের বইতে দেওয়া আছে, এটিপি এর হিসাবের ছক। এই ছকটি কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এই প্রবাহ চিত্রটিও আসে। তো আমরা একটু দেখে নেব যে এই ছক অনুযায়ী আসলে কি কি হয়। তো প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, বইতে দেওয়া আছে। সেখানে উৎপাদিত বস্তু আছে, ব্যয়িত বস্তু আর আছে নিট উৎপাদন। এই এরকম একটা চার্ট আছে। প্রথমে হচ্ছে বিক্রিয়ার নাম, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু, নিট উৎপাদন। তো বিক্রিয়ার নামটা ধরো এখানে আছে, এটা গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কী কী তৈরি হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দেখো কী কী তৈরি হয়, আমরা এখানে যা আছে সেটা দেখে নেব। এখানে তৈরি হয় 4টা এটিপি। দেখো প্রথমত দেখি 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, আর কি তৈরি হয়? 4টা এটিপি তৈরি হয়। আর কি তৈরি হয়? তৈরি হয় 2টো NADH2। দেখো তো, এই যে 4টা এটিপি, 2টো NADH2 আর 2টো পাইরুভিক অ্যাসিড, এই হচ্ছে আমাদের উৎপাদিত হয় কিসে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। এখানে খরচ হয় কি? খরচ হয় 2 অণু এটিপি, 2টো এটিপি আমাদের এই পর্যায়ে খরচ হয়ে যায়। তাহলে আমাদের নিট উৎপাদন কি থাকে দেখো তো, 4টা থেকে 2টো এটিপি যদি খরচ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে 2টো এটিপি, আর এক একটা NADH2 অর্থ হচ্ছে 3টা করে এটিপি। তাহলে 2টো নেট H2 এর অর্থ হচ্ছে 3 দুনে মোট 6টি এটিপি। আমি যদি সোজা করে লিখি তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এখানে লিখি আমি 2 এটিপি, তাহলে 4টা থেকে 2টো গেলে থাকে হচ্ছে 2টো এটিপি, আর এইটার সমান হচ্ছে 6টা এটিপি। তাহলে এখন যদি এইভাবে প্রশ্ন আসে তোমাদের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়, তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার নিট উৎপাদন হচ্ছে 8 অণু এটিপি, আর মোট 10টা উৎপন্ন হয়েছিল, 2টা খরচ হয়ে গেছে, আর 8টা আমাদের এখানকার নিট উৎপাদন হিসেবে এখনও আছে। দ্বিতীয় যে পর্যায় সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই পর্যায়ে কি কি হয় একটু দেখে নেব। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে প্রথমেতে আমরা দেখি যে আমাদের উৎপাদিত বস্তু কি। তো অ্যাসিটাইল কোয়েতে উৎপাদিত বস্তু কিন্তু বেশি কিছু না, দেখো একটা আর একটা 2টো NADH2 তৈরি হয়, 2 NADH2। তোমাদের বইতে পূর্বের একটা সংস্করণে কিন্তু এইটা 2 এবং এখানেও 2, 2 জায়গায় 2 দেওয়া ছিল। তো যাদের বইতে এটা একটু প্রবলেম আছে তারা ঠিক করে নিতে পারো। তো দেখো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই প্রক্রিয়ায় কিন্তু 2টো NADH2 তৈরি হয়। এই 2টো NADH2 এখানে আমাদের ব্যয়িত বস্তু কি, এখানে কিন্তু আর কিছু তৈরি হয়েছে, হ্যাঁ তৈরি হয়েছে কি কার্বন ডাইঅক্সাইড, একটা 2টো কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আমাদের চলে গেছে, CO2। কয়টা? 2টো কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখা যাক এখানে ব্যয়িত বস্তু কি আমাদের খরচ হলো, এখানে আমাদের খরচ হয়ে গেছে কি পাইরুভিক অ্যাসিড ভেঙে যেহেতু এটা তৈরি হয়েছে তার মানে পাইরুভিক অ্যাসিড 2টো খরচ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে ব্যয়িত বস্তু হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে আমাদের নিট উৎপাদনটা কি দেখা যাচ্ছে এবার, তাহলে 2টো NADH2 মানে হচ্ছে 6টা এটিপি। আগেই বলছি একটা NAD এর অর্থ হচ্ছে একটা NADH2 মানে হচ্ছে 3টা এটিপি, তাহলে 2টা মানে 6টা, আর 2টো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 2টা কার্বন ডাইঅক্সাইড, এখানে লিখে দিলাম।
এটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এই প্রক্রিয়ার উৎপাদন। এর পরবর্তী হচ্ছে ক্রেবস চক্র। তো এই যে হচ্ছে আমাদের ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রে কী হয়, সব থেকে বেশি শক্তি এখানে উৎপন্ন হয়। কী কী তৈরি হয় দেখি। তৈরি হয় 3 আর 3 ছয়টা NaDH2, 1 আর 1 2টা FADH2, আর তৈরি হয় একটা 2টা GTP, এবং তৈরি হয় একটা 2 আর 2 মোট 4টা CO2। এই পর্যায়ে ক্রেবস চক্রে যখন প্রবেশ করে অ্যাসিটাইল কোয়ে, তখন আমাদের খরচ হয় কি, যেহেতু দুটো অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশের পর এগুলো ভেঙে নিয়ে এইগুলো তৈরি হয়, তার মানে আমাদের এই পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে খরচ হয়ে গেছে। এখানে 2টা, এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে। দুটা পাইরুভিক অ্যাসিড এখানে খরচ হয়েছে, আর এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে খরচ হয়েছে। তাহলে আমাদের নিট উৎপাদন এখানে কি থাকছে 6টা NaDH2, মানে হচ্ছে 6টা মানে হচ্ছে 318 ATP। 2টা ফ্যাট মানে হচ্ছে একটা ফ্যাট FAD, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, তোমরা জানো এটা ফ্যাট মানে হচ্ছে 2টা ATP। একটা ফ্যাট ইকুয়াল টু 2 ATP, তার মানে 2টা ফ্যাট ইকুয়াল টু 4 ATP। আর 2টা GTP মানে হচ্ছে 2টা ATP। GTP আর ATP এর শক্তি একই, আর 4টা কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের এখানে নিট উৎপাদন হিসাবে আমরা কি পাচ্ছি, তো এটা ক্রেবস চক্র পর্যন্ত। আরও একটা ধাপ তো আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS বা ETC। তো ওইখানে আসলে কি হয়, ওইখানে কোনো শক্তি আলাদা করে উৎপন্ন হয় না। এখানে উৎপাদিত শক্তিগুলো ইলেকট্রন প্রবাহ তন্ত্রের ভেতর দিয়ে বাহিত হয়। তাহলে আমাদের যা শক্তি উৎপন্ন হওয়ার এখানে হয়ে গেছে। কি হয়েছে, তো আমরা দেখি আমাদের 6 আর 2 8, 8 আর 6 14, আর 18 32, আর 4 36, আর 2 38। এই 38 ATP তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড 4টা, আর এখানে 2টা 6টা, তারপরে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আর পানির একটা হিসাব আছে, সেটা এখানে দেখানো নাই। তাহলে এই প্রক্রিয়ায় 6টা আসলে পানি তৈরি হয়, আর তৈরি হয় 6টা কার্বন ডাইঅক্সাইড, আর 38 অণু ATP। তো ধাপগুলো আমি এখানে লিখেছি আগে থেকেই, সেইটা আমি তোমাদের পাশে উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু এবং নিট উৎপাদন বইতে এই ছকটা দেওয়া আছে, তোমরা দেখবা, দেখে মিলাই নেবা। তোমরা যদি শুধুমাত্র এই ছকটা মুখস্থ করো, আমি যেভাবে বললাম যদি একটু বুঝে মুখস্থ করো, তাহলে পরে তোমরা এইটা থেকে মোট 3টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে যে সবাত শ্বসন প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও, তখন তোমার ঠিক এইটার বর্ণনা দিতে হবে। আসতে পারে যে সবাত শ্বসন প্রক্রিয়ার 1 নম্বর ধাপের বর্ণনা দাও, বা এর 3 নম্বর ধাপের বর্ণনা দাও। যদি 1 নম্বর ধাপ আসে, মনে করতে হবে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। যদি 3 নম্বর ধাপ আসে, মনে করতে হবে এটা হচ্ছে ক্রেবস চক্র। বা আসতে পারে যে সবাত শ্বসন প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে কয় অণু ATP তৈরি হয় সেটা ছকে দেখাও, বা 2 অণু গ্লুকোজ ভেঙে কত অণু ATP তৈরি হয় সেটা ছকে দেখো। যদি 2 অণু হয় তাহলে এখানে সব ডাবল হয়ে যাবে, সিম্পল ম্যাটার, তোমরা পারবে অবশ্যই। তো যদি এখানে গ্লাইকোলাইসিসের বর্ণনা আসে, তাহলে তোমরা কিভাবে দিবা? তো তোমরা প্রথমে বললা যে সবাত শ্বসন এর মোট 4টা ধাপ, যার প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে ঘটে। এখানে 1 অণু গ্লুকোজ ভেঙে মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4টা ATP এবং 2টো NaDH2 উৎপন্ন হয়। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সময় যখন শক্তির প্রয়োজন হয়, তখন 4টা ATP থেকে আবার 2টো ATP ভেঙে, মানে বিয়োজিত হয়ে এটা খরচ হয়ে যায়। ফলশ্রুতিতে এখানে 4টা ATP থেকে 2টো খরচ হয়ে গেলে 2টা ATP অবশিষ্ট থাকে। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার নিট উৎপাদন হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2টা ATP, যেহেতু 4টা থেকে 2টা খরচ হয়ে গেছে, আর 2টা হচ্ছে NaDH2। আর যদি এরকম আসে যে তারপর তুমি লিখলা যে গ্লুকোজ এর পাইরুভিক অ্যাসিড, এটা পরবর্তীতে সাইটোপ্লাজম থেকে কোষের মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, ব্যাস শেষ। যদি আসে যে ক্রেবস চক্রের বর্ণনা দাও, সাধারণত গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র এই দুইটাই তোমাদের পরীক্ষায় আসে। যদি আসে ক্রেবস চক্রের বর্ণনা দাও, সেম যে সবাত শ্বসন প্রক্রিয়ার এটি 3 নম্বর ধাপ। স্যার হ্যান্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করে, তার নাম অনুসারে এটাকে ক্রেবস চক্র বলা হয়।
এটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভেতর সংগঠিত হয়। এই প্রক্রিয়ায় সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর 2 অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 3টা NADH2, একটা FADH2, একটা জিটিপি এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ মোট 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 6টা NADH2, 2টা FADH2, 2টা জিটিপি এবং 4টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর এখানে উৎপাদিত শক্তিগুলো পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করে। এভাবেই তুমি তোমার অ্যান্সারটা লিখতে পারো, খুবই সহজ। তো যাই হোক, তোমাদের প্রথমত এই যে ছকটা বইতে দেওয়া আছে প্রবাহচিত্র, এটা সুন্দর করে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে একটু পড়ে পড়ে মুখস্থ করতে হবে যাতে এটা ভুল না হয়। তাহলে এখান থেকে মোট তোমরা 3 ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা অবাধ শ্বসন নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।